মিতুল জাইনের সাথে বেশি কথা বলছে কিনা, ঘুরছে কিনা এসব যাচাই করতে গিয়ে ওদিকে মিতুল এবং জোহানের মাঝে যে এমন কিছু সৃষ্টি হতে পারে সেদিকে একদম খেয়াল করেননি। তার মাথায় সবসময় ছিল জাইন, মিতুল, আর তাছাড়া জোহানের যে মিতুলকে ভালো লাগতে পারে এমনটাও ভাবতে পারেনি। জোহান যেমন ছেলে, এত এত সুন্দরী মেয়ে ফ্রেন্ড যার, সে হঠাৎ মিতুলের প্রেমে পড়বে এটা ভাবাও যে একটু কষ্টকর। কিন্তু এই কষ্টকর জিনিসটাই একেবারে আসল কষ্ট হিসেবে এসে দাঁড়ালো। এখন এই ঝামেলার সমাপ্তি কি করে ঘটবে সেটা সত্যিই বুঝতে পারছেন না তিনি। যে মেয়েকে বড় ছেলের বউ করে নেবে ভেবেছে, সেই মেয়েকে ছোট ছেলের বউ করে নেওয়াটা একেবারেই অসম্ভব। মিতুলের বিয়ে হলে জাইনের সাথেই হবে। লিভিং রুমে রেশমি, জাইনের পাশাপাশি নাহিদ সাহেব, মিলান এবং নাবিলও এখন পর্যন্ত উপস্থিত। মিলান, নাবিল এখনও বাকরুদ্ধ হয়ে আছে। নাহিদ সাহেবের মাথায় পুরো ঘটনা ঘুরপাক খাচ্ছে। কাউকে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না তিনি। মাহিরা যে মিতুলকে ওভাবে টেনে নিয়ে গেল সেদিকে হয়তো বিমূঢ়তায় কারও কোনো খেয়াল নেই। নাহিদ সাহেবের আছে, তিনি এখান থেকে এখন ওঠার তাগিদ অনুভব করলেন। আগে তার মেয়ের কাছে গিয়ে ব্যাপারটা দেখা দরকার। নাহিদ সাহেব বসা থেকে উঠে ভিতরের দিকে গেলেন। তোমার মতো মেয়ের জন্য এমন একটা দিন দেখতে হবে ভাবিনি আমি। নম্র ভদ্র একটা মেয়ে তৈরি করতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু তুমি ধীরে ধীরে একটা বেয়াদব হয়ে উঠলে। মাহিরার কথার মাঝেই দরজায় কড়াঘাত ও সেই সাথে নাহিদ সাহেবের গলা শোনা গেল। মাহিরা, দরজা খোলো। বাবার উপস্থিতিতে মিতুলের হৃৎপিণ্ডে ভয়ের ঝাপটা লাগলো আবারও। মাহিরা গিয়ে দরজা খুলে দিলেন। নাহিদ সাহেব ভিতরে প্রবেশ করে প্রথমেই দৃষ্টি ফেললেন মেয়ের ওপর। মিতুল চোখ নিচু করে রাখল। নাহিদ সাহেব এগিয়ে এসে দাঁড়ালেন মিতুলের কাছে। মিতুল ভয়ে ভয়ে আছে। নাহিদ সাহেব অবশেষে নিজের মুখ খুললেন। তোমার থেকে এটা মোটেও আশা করিনি। বাবার কথা বেশ করে লাগলো মিতুলের মনে। ভয় করছে ওর, সেটা ঠিক, কিন্তু মুখ বুজে রইল না। ভয় পেয়ে মুখ বুজে থাকলে চলবে না ওর। বলল, আমার কোনো দোষ নেই, এমনটাই হওয়ার ছিল। মাহিরা তেড়ে এলেন। কোনটা হওয়ার ছিল? জোহানের সাথে তোমার প্রেম, সেটাই? জোহানের সাথে তোমার প্রেম বিষয়টা কি সঠিক মনে হচ্ছে? তোমাকে বিদেশে পাঠিয়েছিলাম কি প্রেম করে বেড়ানোর জন্য? জোহানের সাথে প্রেম করে বেড়াও তুমি। জোহানের জায়গায় জাহিনের সাথে প্রেম করে বেড়ালে খুব বেশি খুশি হতে, তাই না মা? মায়ের কথার প্রতিবন্ধকতা থেকে মিতুলের মুখ থেকে আপনাভাবেই বেরিয়ে গেল কথাটা। মাহিরার রক্ত গরম হয়ে গেল। তিনি আবারও মিতুলকে আঘাত করার জন্য এগিয়ে আসতে চাইছিলেন, কিন্তু নাহিদ সাহেব হাত ধরে থামিয়ে দিলেন। মাথা গরম করো না মাহিরা। মাথা গরম করব না? তোমার মেয়ে যেসব বলছে আর করেছে তাতে মাথা গরম না করে উপায় আছে? মাহিরা মিতুলের দিকে তাকালেন। শোনো, যদি তুমি ভেবে থাকো ওই বাউন্ডলে ছেলেটার সাথে তোমার বিয়ে দেব, তাহলে সেটা ভুল। যে ছেলে মদ খায়, কারোর কথা শোনে না, নিজের ইচ্ছে মতো চলে, মায়ের কথা প্রাধান্য দেয় না, বেয়াদবি করে, তেমন ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেব না। নিজের চোখেই তো দেখলাম রেশমির সাথে কেমন বেয়াদবি করলো। একটা কথা শোনানো গেল না ছেলেটাকে। জাইন সব দিক থেকে পারফেক্ট। জাইন ম্যাচিওর একটা ছেলে, ভালো জব করে, নম্র ভদ্র। তোমার চোখে ওকে ভালো না লেগে জোহানকে ভালো লাগলো? জাইন ভদ্র না ছাই, আস্ত একটা অহংকারী। আর জাইন যদি ভদ্র হয়েও থাকে তাহলেও আমার কিচ্ছু যায় আসে না, আমি ওকে নিয়ে ভাবতেও চাই না। মেয়ের কথায় নাহিদ সাহেবের রাগ এবার একটু বাড়ল। তিনি বলেই ফেললেন, জাইনকে নিয়ে না ভেবে জাহানকে নিয়ে ভাবতে চাও? বাবার প্রশ্নের উত্তর দেওয়ার সাহস হলো না মিতুলের। মাহিরা বললেন, তুমি বরাবরই বোকা ছেলে, এখনো আছো। তোমাকে সব সময় সব কিছু আমার বুঝিয়ে বুঝিয়ে দিতে হয়। তুমি বোকামি ছাড়া আর কিছুই পারো না। সব থেকে বেশি বোকামিটা করেছো এখন। তোমার এই বোকামির সিদ্ধান্তে সুখী হতে পারবে না কোনো দিন। তাই বোকামি ছাড়ো, সব কিছু ভালোই ভালোই মেনে নাও। তোমার যদি বিয়ে হয় জাহিনের সাথেই হবে, নয়তো জাহিন জোহান কারোর সাথেই নয়। মিতুল মায়ের কথার প্রতিবাদ করে উঠল। অসম্ভব, ওই অহংকারীকে বিয়ে করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। দুঃস্বপ্ন নয়, স্বপ্নেই ভাবতে হবে তোমার। তোমার সকল ভাবনায় শেষ প্রান্তে যায়নি থাকবে। মিতুলের কান্না একটু থেমেছিল। মায়ের এত কঠিন কথায় আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। আমি জাইনকে বিয়ে করলে মরেই যাব। জোহানকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমি, সম্ভব না। নাহিদ সাহেব আর সহ্য করতে পারলেন না। ফুঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন,
এই মেয়ের মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। বোঝাও ওকে, বোঝাও। নাহিদ সাহেব আর ধৈর্য ধরে রাখতে না পেরে চলে গেলেন। মাহিরা মনোযোগ দিলেন মিতুলের দিকে। জোহানের প্রতি তোমার ওই ভালোবাসার কোনো মূল্য নেই। তুমি যেটাকে ভালোবাসা ভাবছো ওটাকে ভালোবাসা বলে না। আমি রেশমির সাথে কথা বলেছি, তোমার বিয়ে হলে জাহিনের সাথেই হবে, নয়তো দুই ভাইয়ের কারোর সাথেই নয়। আজকের রাতটা ভাবার সময় দিলাম তোমায়, যত খুশি তত ভাবো, তবে ভাবনার শেষে যেন জোহান না থাকে। জোহানের মতো অমন একটা ছেলেকে নিয়ে তুমি বোকামি করতে পারো? আমরা পারি না। অবুঝ তুমি, আমরা তো নই। যেখানে ওর মা ওকে নিয়ে চিন্তায় থাকে সব সময়, কি হবে ওর ভবিষ্যৎ কি হবে, কারোর কথা শোনে না, নিজের ইচ্ছে মতো চলে, নেশা করে বেড়ায়, সেখানে আমি মেয়ের মা হয়ে কি করে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে পারি তোমাকে? তুমি বুঝতে পারছো না? জোহানকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার জীবনটা কেমন হবে তোমার ধারণা নেই কোনো? তুমি অবুঝ, এসব বোঝার ক্ষমতা তোমার হয়নি। তাই বলছি জোহানের চিন্তা বাদ দাও। জোহান তোমার জন্য পারফেক্ট নয়, আর যে তোমার জন্য পারফেক্ট নয় তার সাথে তুমি সারা জীবন কাটাতে পারবে না। মিতুলের এই মুহূর্তে এতটাই অসহায় লাগলো যে মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না। শুধু টলমল চোখে করুণভাবে তাকিয়ে রইল মায়ের দিকে। মাহিরা আর দাঁড়ালেন না, চলে গেলেন এখান থেকে। একা হয়ে মিতুলের মাঝের কান্না সব উগড়ে গেল। চাপা একটা ক্রন্দন সুর ছড়িয়ে পড়ল রুমের আনাচে কানাচে। জোহানকে মনে পড়ছে, চিন্তা হচ্ছে জোহানের জন্য। কোথায় চলে গেল জোহান এই রাতে? মাহিরা বেরিয়ে যাওয়ার একটু পরেই নাবিল, মিলান মিতুলের রুমে এসে উপস্থিত হলো। এতক্ষণ লিভিং রুমে বলতে গেলে এক প্রকার বাধ্য হয়েই বসে থাকতে হয়েছিল ওদের। রেশমি আন্টি জাইন ছিল লিভিং রুমে। অতিথিদের রেখে সবার চলে আসা তো বেমানান। ভাইদের দেখে মিতুলের কান্না যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। নাবিল এসে মিতুলের পাশে বসলো। মিলান দাঁড়িয়ে থেকেই বলল, জোহানকে খুব ভালোবাসিস, তাই না? ভাইয়ের প্রশ্নে মিতুলের আরও কান্না পেল। মুখে কিছু বলতে পারল না ও, কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বোঝালো। হ্যাঁ। মিলান একটু নিশ্চুপ থাকলো, তারপর বলল, কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে যে তোর এমনভাবে কাঁদতে হবে? কান্না থামা বলছি। আদেশের সুরে বলল মিলান, কিন্তু মিতুলের মাঝে সেই আদেশ মানার কোনো লক্ষণ দেখা গেল না। ওর কান্না অব্যাহত। মিলান কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। বোনের এমন কান্না দেখে নিজের ভেতরটাও কেমন কেঁদে উঠছে। নাবিল মিতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আশ্বাস দিল, সব ঠিক হয়ে যাবে। রেশমি খুব টেনশনে আছে। জোহান কল রিসিভ করছে না। এই সময় তার দরকার জোহানকে, অথচ জোহানের কোনো খবরই নেই। কোথায় গেছে জোহান? কোনো কিছু মীমাংসা হতে পারল না, বোঝাতে পারল না কিছু জোহানকে। মাঝপথে চলে গেল। কোথায় গেছে তারও কোনো খোঁজ নেই। এমনিতেই বাংলাদেশে এসে একা একা চলতে পারে না, বাংলা বুঝে না, এরকম করে কোথায় চলে গেল? বাড়িতে চলে যায়নি তো আবার? রেশমির মাথায় এতক্ষণ এই কথাটা আসেনি। জোহান দাদাবাড়ি চলে যেতে পারে। সত্যি যদি এখন দাদাবাড়ি যায় আর এখানের ঘটনা সব জানিয়ে দেয় নিজের দাদিকে, তাহলে এই ঝামেলা তো কমবেই না, বরং আরও বাড়বে। এই ঝামেলা সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়বে তখন। তার শাশুড়ি মা তো নাতি ছাড়া কিচ্ছু বোঝেন না। কোনটা ঠিক কোনটা ভুল সেটা না ভেবেই নাতির টানই টানবেন। আর যদি যেতে পারে একটু জোহানের নানার কানে, তাহলে তো আরও। সবাই মিলে ভুলটা বেছে নিতে পারবে ভালো করে, সঠিকটা তাদের চোখেই পড়বে না। রেশমি আর সময় নষ্ট না করে দ্রুত শাশুড়ি মার কাছে ফোন করলেন। কয়েকটা রিং বাজতেই কল রিসিভ হলো। রেশমি শাশুড়ি মার কাছ থেকে জানলেন জোহান এখন নেই ওর দাদাবাড়ি, যায়নি সেখানে। দাদাবাড়ি না থাকলে এখন কোথায় জোহান? জোহানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে মিতুল, কিন্তু জোহান আর ফেরেনি। মোবাইল নিয়ে বসে থেকেছে। জোহানের একটা কল অথবা মেসেজও আসেনি। নিজে কল দিয়েছিল কিন্তু জোহান কল রিসিভ করেনি, মেসেজও দিয়েছে কিন্তু তাও সিন হয়নি। জোহানের জন্য অপেক্ষা করতে করতে মিতুলের চোখে ঘুম নেমে যায়। ঘুমিয়ে পড়েও, তবে ঘুমটা অতটা জোরালো নয়, ভাষা ভাষা। আর এই ভাষা ভাষা ঘুমের কারণে কপালে কিছু স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল ওর। আচমকায় বন্ধ চোখের পাতা খুলে যায়। চোখে আবছা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না ও, তবে অনুভব করতে পারল কেউ একজন ওর মাথায় হাত রেখেছে। মিতুলের হঠাৎই মনে হলো এই হাত জাইনের। মিতুল কপালে থাকা হাতটা ছিটকিয়ে সরিয়ে দিয়ে ধড়ফড়িয়ে শোয়া থেকে উঠে দূরে সরে গেল। আতঙ্কে হাত পা জমে গেল ওর, একটুতেই শরীর ঘেমে একাকার। ঘুমের রেশ কেটে যেতেই মিতুল বুঝতে পারল ওর ধারণা ভুল।
নাকে ভেসে আসছে চেনা মিষ্টি পারফিউমের ঘ্রাণ। আতঙ্কিত দৃষ্টি ধীরে ধীরে স্বাভাবিক হলো, তাই কেটে গেল আতঙ্ক। ভুল ভেবেছিল, এটা জাইন নয়, জোহান। দুশ্চিন্তা আর হঠাৎ ঘুম থেকে জাগ্রত হওয়ার কারণে জোহানকে জাইন ভেবে ভুল করেছিল। রুমে ড্রিম লাইট জ্বালানো, ঘুটঘুটে অন্ধকার পরিত্রাণ করে ঝাপসা অন্ধকার ছড়ানো রুমে। ঝাপসা অন্ধকারে ওর চিনতে অসুবিধে হলো না, ওখানে ঠিক জোহানই দাঁড়িয়ে আছে। মিতুলের মুখ থেকে মায়া জড়ানো কণ্ঠে বেরিয়ে এলো, জোহান। মিতুল দ্রুত বেড থেকে নেমে সাইড টেবিলের ল্যাম্পশেড জ্বালালো। ল্যাম্পশেডের হলুদা ভাব আলোয় জোহানের মুখটি দেখতে পাওয়া গেল এবার। কোথায় ছিলে তুমি? কত টেনশনে ছিলাম জানো? ফোন দিলাম, মেসেজ পাঠালাম, অথচ কোনো রেসপন্স করলে না। কোথায় ছিলে এতক্ষণ? জোহান কোনো উত্তর দিল না। বাড়িতে ঢুকলে কিভাবে? বাড়ির গেট তো এখন বন্ধ থাকার কথা। জোহান এবার বলল, রিল্যাক্স। চোরের মতো উপর থেকে গেট টপকে বাড়িতে প্রবেশ করিনি। আমার বিগ ব্রোর কাছে কল দিয়ে গেট খোলার ব্যবস্থা করে দিয়েছে, তারপর এসেছে। তোমার রুমে যে এলাম, এটাও তোমার ব্রোর পারমিশন নিয়ে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এতক্ষণ বাইরে কোথায় ছিলে? কল রিসিভ করছিলে না কেন? মিতুলের গলায় উৎকণ্ঠা। তোমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছে, তারপর দাদাবাড়ি গিয়েছিলাম। দাদা বাড়ি? কিছুক্ষণ সেখানে কাটিয়ে আবার চলে এলাম। তবে সেখান থেকে একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য। দাদাবাড়িতে মূলত এটা আনতেই গিয়েছিলাম। কি জিনিস? জোহান মুঠো বন্দি হাতটা মিতুলের সামনে খুলে বলল। জানতাম। জোহানের হাতের দিকে তাকিয়ে মিতুলের ভ্রু কুঁচকে গেল। এগুলো কি? তোমার চিনতে একটু অসুবিধা হবে, এগুলো হলো চেরি ব্লসম। চেরি ব্লসম শুনে মিতুলের দৃষ্টি জোহানের হাত থেকে ওর মুখে চলে গেল, তবে বেশি সময়ের জন্য সেখানে দৃষ্টি স্থির রাখল না। আবারও চোখ ফিরে এলো জোহানের হাতের উপর। জোহানের হাতে চেরির পাপড়ি দেখে মিতুল আবেগে আপ্লুত হয়ে গেল। জোহানের হাত থেকে পাপড়িগুলো নিজের হাতে নিয়ে এলো। পাপড়িগুলো শুকিয়ে একেবারে চুপসে গেছে, দেখে বোঝার উপায় নেই এগুলো ঠিক কী। জোহান কানাডা থেকে ওর জন্য চেরি ব্লসম নিয়ে এসেছে। আনন্দ এবং ভালোবাসার দুই মিলে চোখে পানি এসে গেল মিতুলের। মিতুলের চোখে পানি দেখে জোহানের হলো অন্য শঙ্কা। সে ব্যস্তভাবে মিতুলকে বোঝানোর চেষ্টা করলো, না না মিতুল, আমি তোমাকে অপমান করার চেষ্টা করছি না। আসলে আমি এগুলো তরতাজা তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু কানাডা থেকে আসতে আসতে এগুলো শুকিয়ে গেছে। আমি কি করব? এটা আমার তোমাকে দিতে চাওয়া সেকেন্ড সারপ্রাইজ ছিল, কিন্তু বাংলাদেশ ফিরে যখন দেখলাম পাপড়িগুলো শুকিয়ে গেছে, তখন সারপ্রাইজটা ক্যান্সেল করেছিলাম। আমি শুকনো চেরি পাপড়ি দিতে চাইনি তোমাকে, তবুও হুট করে আজকে মনে হলো এগুলো তোমাকে দিই, তাই। জোহান সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। কথার মাঝেই মিতুল জড়িয়ে ধরল ওকে। আকস্মিক এমন ঘটনায় জোহানের কণ্ঠ নিচ থেকেই থেমে গেল। থমকে গেল জোহান। মিতুল যেই ক্ষণের অপেক্ষায় ছিল সেই ক্ষণ এখনও আসেনি, কিন্তু আজ এই মুহূর্তে কিছুতেই ধরে রাখতে পারল না নিজেকে। মিতুল জোহানের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল, বলল, সময়টা এত কঠিন যাচ্ছে কেন জোহান? কি ভুল আমাদের? রেশমি খবর পেলেন জোহান কাল গভীর রাতে ফিরে এসেছে। খবরটা পেয়েছে মিলানের কাছ থেকে। এত রাত অবধি কোথায় ছিল জোহান? রেশমি জোহানের রুমে ছুটে আসেন। দরজা আনলক ছিল। ঢুকে পড়লেন তিনি। জোহান ঘুমে বিভোর, তিনি ডাকলেন, জোহান। জোহান জাগল না। রেশমি একটু জোরেই ডেকে উঠল এবার। জোহান। জোহানের বন্ধ চোখের পাপড়ি কম্পিত হয়ে খুলে গেল। চোখে ঝাপসা করে মমের মুখটা স্পষ্ট হয়ে উঠল ধীরে ধীরে। উঠে বসল জোহান। দুই হাতে আলতো করে চোখ ডোলে ঘুম নিবারণের চেষ্টা করলো। রাতে কোথায় ছিলে? ফোন দিলাম, ফোন ধরলে না কেন তুমি? তোমার দাদাবাড়ি ফোন দিয়ে জানলাম তুমি সেখানেও যাওনি। তোমার মামার কাছে কল দিলাম, সেও জানালো তুমি তাদের ওখানে যাওনি। তাহলে কোথায় ছিলে? অশান্তভাবে জানতে চাইলেন রেশমি। জোহান ধীর কণ্ঠে বলল, দাদাবাড়িতে ছিলাম। তুমি যখন ফোন করেছিলে তার কিছুক্ষণ পর গিয়েছিলাম ওখানে। তো তুমি ফোন করে জানাবে না সেটা? এমনিতে বাংলা জানো না, বাংলাদেশে এসে একা একা চলতে পারো না। কোন সাহসে রাতের বেলা তুমি ওরকমভাবে বেরিয়ে গেলে বাইরে? ফার্দার এমন কাজ কখনো করবে না। বাংলাদেশ থাকাকালীন কোথাও গেলে অবশ্যই আমাকে জানিয়ে যাবে, বুঝছো? জোহান মায়ের কথায় সম্মতি দিয়ে বলল। হুম। রেশমি জোহানের সাথে এখন অন্য কোনো ব্যাপারে কথা বলতে চাইছেন না। এমনিতেই গভীর রাতে ফিরে এসেছে জোহান, এখন ওই ব্যাপারে কথা বলাটা ঠিক হবে না। রেশমি বললেন, ঠিক আছে, ফ্রেশ হও, আমি যাচ্ছি। রেশমি রুমে ফিরে একবার স্বামীর কাছে কল দিলেন। সাদাতকে এখনও জানানো হয়নি বিষয়টি।
কালকে রাতে যে কল দিয়ে জানাবে সেই মেজাজে ছিল না সে। এখন বাংলাদেশে সকাল 7টা, কানাডাতে এর বিপরীত। কানাডাতে এখন বিকেল। সাদাত কল রিসিভ করতেই রেশমি অন্য কোনো কথা আর না বলে সোজা বললেন, তোমার ছেলে খুববার বেড়ে গেছে সাদাত। ইতিমধ্যে অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছে ও। এখানে এসে কি করেছে তা তোমার ধারণার বাইরে। আমি তো এটা কল্পনাও করতে পারিনি এমন কিছু হতে পারে, আশা করতে পারিনি আমি। সাদাত আহমেদ বুঝতে পারলেন রেশমি জোহানকে নিয়ে বলছে। তিনি একটু চিন্তিত বোধ করলেন। কি করেছে জোহান? রেশমি সব খুলে বললেন সাদাত আহমেদকে। সব শুনে সাদাত আহমেদ বললেন, জাইনের সাথে মিতুলের বিয়েটা ওদের না জানিয়ে ঠিক করা হয়েছে। যেহেতু ওরা জানতো না, সুতরাং এই না জানার কারণে মধ্য থেকে জোহান এবং মিতুলের মাঝে রিলেশন তৈরি হওয়ার ব্যাপারটা অস্বাভাবিক কিছু না। এটা ভুল কোনো বিষয় নয়। স্বামীর কথা শুনে রেশমির মেজাজ কিছুটা খারাপ হয়ে গেল। তিনি এই কথা আশা করেননি স্বামীর থেকে। তবুও তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বললেন, এটা ভুল কোনো বিষয় নয়। ঠিক আছে, ধরলাম জোহান মিতুলের মাঝে রিলেশন তৈরি হওয়াটা স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক ব্যাপারটা যে সব কিছু অস্বাভাবিক করে তুলছে সেটা কি, কিভাবে সামাল দেবে এটা? যেখানে তোমার ছোট ছেলের সাথে রিলেশন ছিল, সেই মেয়েকে তো তুমি নিজের বড় ছেলের সাথে বিয়ে দিতে পারো না, এটা বেমানান। যেখানে জোহান মিতুল দুজনেই অমত পোষণ করছে এই বিয়েতে, সেখানে তুমি যদি এখনও এই বিয়ে নিয়ে ভাবো, তাহলে সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি বুঝতে পারছি না। আর ধরলাম জোহান মিতুলের কথাকে প্রাধান্য না দিয়ে আমরা বিয়েটা জাইনের সাথেই দিয়ে দিলাম। এরপর কি হবে ভেবে দেখেছো? জাইন আর জোহানের মাঝে সম্পর্কটা কেমন হবে? মিতুল আর জাইনের মাঝে সম্পর্কটাও বা কেমন হবে? দুজনের স্বাভাবিক সংসার হওয়ার কোনো সম্ভাবনা আছে? এক জায়গায় এক বাড়ি একসাথে থাকা সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমি তো মনে করি এত কিছুর পর জাইন এবং মিতুলের বিয়ে নিয়ে ভাবাটা ভুল ছাড়ার কিছুই নয়। রেশমি নিজের রাগ প্রকাশ করেই ফেললেন। ও এটা ভুল। আর বড় ছেলের সাথে বিয়ে ঠিক করে ছোট ছেলের সাথে বিয়ে দাও, সেটা খুব সঠিক, তাই না? হ্যাঁ, এটা সঠিক। জাইনের সাথে মিতুলের বিয়ের ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ কিছু নয়। জোহান আর মিতুলের ব্যাপারটাই এখন গুরুত্বপূর্ণ। এরকম অনেক আছে, বিয়ের কথা হয়েও বিয়ে হয় না। অনেক সময় তো এমনও হয় যে এঙ্গেজমেন্টের পরও বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। আর এখানে তো জাইন মিতুলের এঙ্গেজড হয়নি, তাহলে এই বিয়ের সম্বন্ধ ভাঙতে কি সমস্যা? জাইনের সাথে মিতুলের বিয়ে হওয়াটা কি তুমি সঠিক ভাবছো? হ্যাঁ, ভাবছি। যদি জাইনের সাথে মিতুলের বিয়ে না হয় তাহলে মান সম্মান কিছুই থাকবে না। যেখানে বড় ছেলের সাথে বিয়ের কথা হয়েছে সেখানে ছোট ছেলে বিয়ে দেওয়াটা আমার পক্ষে অসম্ভব। অবুঝের মতো কথা বলছো কেন রেশমি? জোহান মিতুল একে অপরকে ভালোবাসে, এখানে ওদের বিয়ে দেওয়াটাই তো শ্রেয়। এখানে অসম্ভবের কি আছে? আর মান সম্মানের কথাই বা উঠছে কেন এখানে? এটা তো আমরাই। মিতুলকে তো তুমি পুত্রবধূ করে আনছই। হয়তো কথা ছিল বড় ছেলের বউ করে আনবে, কিন্তু পরিস্থিতি এখন অন্য দেখে ছোট ছেলের বউ করে আনতে হবে। এটাই তো। এতে মান সম্মান না থাকার তো কিছু দেখছি না আমি। আর জাইন মিতুলের বিয়ের কথা তো পাকাপাকি ভাবেও ঠিক করা হয়নি আগে। রেশমির মেজাজ এবার চরম খারাপ হলো। আমার বোঝা উচিত ছিল তুমি এমন কিছুই বলবে। বরাবরই তুমি এমন। তবুও আশা করেছিলাম এবারের কথাগুলো তোমার ভিন্ন হবে, কিন্তু হলো না। তুমি ঠিক আগের মতোই আছো। তোমার চোখে হয়তো মান সম্মান না থাকার মতো কিছু ধরা পড়ছে না, কিন্তু আমার চোখে পড়ছে। যেখানে বড় ছেলে বিয়ের সম্বন্ধে করেছি সেখানে ছোট ছেলে বিয়ে দেওয়াটাই মান সম্মান না থাকার কারণ। এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমি মিতুলকে পছন্দ করে রেখেছি জাইনের জন্য। জোয়ানের সাথে বিয়ে দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া তোমার ওই উগ্র ছেলের সাথে কে মেয়ে বিয়ে দিবে? শাসন তো করো না ছেলেকে। মাহিরার সাথে কাল কথা হয়েছে আমার। মাহিরা জানিয়ে দিয়েছে যদি জাইনের সাথে আমরা মিতুলে বিয়ে দিতে চাই তাহলে ওর আপত্তি নেই, কিন্তু জাইনের সাথে যদি বিয়ে না হয় তাহলে জোহানের কথাও ভাববে না, তারা অন্য জায়গায় মেয়ে বিয়ে দিবে। মাহিরা একেবারে সরাসরি কথাগুলো বলেছে আমাকে। এমন একটা ঘটনার পর যদি জাইনের সাথে মিতুলের বিয়েটা না হয় তাহলে কি হবে বুঝছো? আমাদের সাথে মাহিরাদের সম্পর্ক ঠুনকো হয়ে যাবে, যেটা আমি একেবারেই চাই না। মাহিরা আমার খুব আপন একজন মানুষ। সেই ছোট থেকে এখন পর্যন্ত ওর সাথে আমার সম্পর্কটা জোরালোই আছে। অনেক কুলোচে আমরা। এমন একটা বিয়ের জন্য আমি ওর সাথে সম্পর্ক ঠুনকো করতে পারবো না। ছেলে মেয়ের বিয়ে দিয়ে সম্পর্ক আরও জোরালো করতে চাইছিলাম, কিন্তু এখন বিয়ে না হলে সম্পর্ক জোরালোর বদলে একেবারে ঠুনকো হয়ে যাবে। ফোনের ওপ্রান্তে সাদাত আহমেদও খুব রেগে আছেন। তিনি রুডভাবে জিজ্ঞেস করলেন, তাহলে কি করতে চাও তুমি? আমি মিতুলকে জাইনের বউ করেই ঘরে তুলতে চাই। এটা পাগলামি রেশমি। সাদাতের গলা কঠিন।
কোনো পাগলামি নয়, এটাই সবচেয়ে সহজ সমাধান। ওদের বিয়ে হয়ে গেলে মিতুল এবং জোহানের মাঝে প্রেম ভালোবাসা বলে কিছু থাকবে না, ওসব ধীরে ধীরে হারিয়ে যাবে। এমন অনেক ঘটনা আছে, বিয়ের আগে প্রেম থাকে একজনের সাথে, কিন্তু বিয়ে হয় অন্য কারোর সাথে। এটা স্বাভাবিক, তেমন কোনো ব্যাপার না এটা। কিন্তু মিতুলের যার সাথে প্রেম সে তোমারই ছোট ছেলে রেশমি। বিয়ের পর মিতুল সেখানে গিয়েই থাকবে যেখানে জোহান থাকে। ওটা কোনো ব্যাপার নয়, দরকার হলে আমি জোহানের দ্রুত বিয়ে দিয়ে দেব। বউ রেখে নিশ্চয়ই মিতুলের জন্য ভালোবাসা পুষে রাখবে না ও। তুমি এত ভাবতে পারছো, অথচ জোহানের সাথে মিতুলের বিয়ে, এই সহজ বিষয়টা ভাবতে পারছো না? তুমি আগে নাহিদ ভাইদের কাছে বলে দেখো জোহান আর মিতুলের বিয়ের কথা, তারপর। সাদাত আহমেদের বলার মাঝেই রেশমি কল কেটে দিলেন। স্বামীর এই অহেতুক কথা শুনতে ভালো লাগছে না তার। জোহান মমের রুমের বাইরে দাঁড়িয়ে ভেবেছিল মম হয়তো একটু নরম হয়েছে। ঠান্ডা মাথায় ভেবে দেখে বুঝতে পেরেছে আসলে কোনটা ঠিক, কিন্তু না, ওর ধারণা ভুল। মম আগের চিন্তাতেই আছে ব্রাদার এবং মিতুলের বিয়ে নিয়ে। যদিও মমের সব কথা বুঝতে পারেনি, মমের কথা বাংলা ইংলিশ মিলিয়েছিল, ইংলিশটুকুই বুঝেছে শুধু, আর তাতেই বুঝতে পেরে গেছে জোহান চোখ বন্ধ করে কষ্ট হজম করে নেওয়ার বৃথা চেষ্টা করল। তারপর ভেজানো দরজা খুলে প্রবেশ করলো ভেতরে। কে সিদ্ধান্ত নিরা? মমের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল জোহান। দীর্ঘ একটা রাত ধরে ভেবেচিন্তে মা আব্বু সুন্দর একটা সমাধান বের করবে সেটাই ভেবেছিল মিতুল। আর সেই সুন্দর সমাধানটা হবে ওর এবং জোহানের বিয়ে, এটাই ভেবেছিল। কিন্তু ওর ভাবনার গুড়ে বালি। সকাল হতেও সেই আগের গানই চলছে। জাইনের সাথেই বিয়ে হবে ওর, নয়তো জাইন জোহান কারো সাথেই নয়। তবে জাইনের সাথে বিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই বিয়েটা না হলে না কি দুই ফ্যামিলির মাঝে সম্পর্ক ঠুনকো হয়ে যাবে, যেটা এক ফ্যামিলিও চায় না। মিতুল বুঝতে পারল ওর মা আব্বুকে বুঝিয়ে পারবে না ও, অন্য কোনো পথ ধরতে হবে ওর। আর এই অন্য পথটা হবে জাইন। জাইনকেও এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে দেখেনি। জাইনের সাথে ওর বিয়ে নিয়ে এত কিছু চলছে, অথচ জাইনকে একটা বাক্যও বলতে দেখেনি, যেন একটা রবট। কোনো কিছুই গায়ে লাগে না তার, অহংকারী একটা। এই অহংকারীটাকে বিয়ে করা তো ইম্পসিবল। মিতুল মনে মনে ঠিক করলো জাইনকে বোঝাবেও। জাইন যদি বিয়েতে না করে দেয় তাহলে তো এই বিয়ে হওয়া সম্ভব নয়। জাইন অহংকারী হলেও বুঝদার, বুঝবে নিশ্চয়ই। চোখের সামনে এত কিছু দেখেছে, বোঝাই তো উচিত। মিতুল আর সময় নষ্ট না করে জাইনের নিকটে এলো। রুমের দরজা অর্ধ ভেজানো। মিতুল নক করে বলল, আসবো? জাইন ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল। মিতুলের কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো একবার, কেমন ভাবলেশীনভাবে বলল, এসো। মিতুল রুমে ঢুকলো। জাইন নিজের ল্যাপটপ রাখলো না। একটা মানুষ এসেছে তার কাছে, তার তো উচিত ল্যাপটপ রেখেই মানুষটির উপর মনোনিবেশ করা, কিন্তু না, সে ল্যাপটপ নিয়েই বসে আছে। মিতুলের রাগী মাথায় আরও একটু রাগ ভর করল, তবে প্রকাশ করল না। স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার সাথে কিছু কথা ছিল। জাইন ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই বলল, বলো। আমি যা বলবো তার জন্য এরকম পরিবেশে মানুষই নয়। তুমি আমার সাথে বাইরে কোথাও যেতে পারবে? জাইন আগের মতো ল্যাপটপে চোখ রেখে উত্তর দিল, দুঃখিত, আমার কিছু কাজ আছে, তোমার সাথে যেতে পারছি না। জাইনের কথা শুনে মিতুলের রাগ চড়াও হলো। ওর ইচ্ছা করলো একটা ঘুষি মারে জাইনকে। ওর এই ইচ্ছা যে ইউ জন্মে পূর্ণ হবে না সেটাও খুব করেই জানে ও। তারপর এমন ইচ্ছা হলো, মানুষের ইচ্ছা কি আর বাদ মানে? মিতুল রাগ দমিয়ে রেখে যথাসম্ভব মৃদু নরম কণ্ঠে বলল, বেশি সময় নেব না আমি। এখান থেকে যেতে আসতে 8 মিনিটের মতো, আর যা বলবো তা মিলিয়ে মাত্র 20 মিনিটের মতো লাগবে। এই 20 মিনিট সময়টা দিতে কি খুব বেশি অসুবিধা হবে তোমার? জাইন নিজের ল্যাপটপ বন্ধ করে মিতুলের দিকে তাকালো। এবার বলল, কোথায় নিয়ে যাবে? কাছে একটা কফি শপে যেতাম। আমার মনে হয় কফি শপ নয়, কোনো ভালো রেস্টুরেন্টে যাওয়া উচিত আমাদের। কালকে রাতে কিছু খাওনি, আজকে সকালেও ব্রেকফাস্ট করতে দেখা গেল না তোমাকে। কিছু খাওয়া উচিত তোমার। মিতুলের মেজাজ আরও খারাপ হয়ে গেল জাইনের কথা শুনে। ভিতরে রাগ থাকলেও মুখে জোরপূর্বক একটু হাসি ফোটাতে হলো ভদ্রতা স্বরূপ। বলল, ঠিক আছে, কোন রেস্টুরেন্টে যাব আমরা? এখন রেডি হলে ভালো হয়, দ্রুত বেরিয়ে পড়তাম তাহলে। 10টা বাজে, আর দেরি করা ঠিক হবে না। জাইন সায় দিল। ওকে, এখনই রেডি হচ্ছি। মিতুল মুখে আর একটু বাধ্য হাসি ফুটিয়ে চলে গেল।
জাইনের কথা মতো একটা রেস্টুরেন্টে এলো ওরা। মিতুল খাবে না কিছু, তারপরও অনেক কিছু অর্ডার করলো। অতিথি নিয়ে এসেছে, কিছু অর্ডার না করে তো পারা যায় না। আর রেস্টুরেন্টে এসে কিছু অর্ডার না করে বসে থাকা কি মুখের কথা? ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে জাইন বলল, হ্যাঁ, এবার বলো, কি বলতে চাও? মিতুলের জাইনকে কথাটা বলতে কেমন যেন লাগছে, তারপরও বলল, দেখো, তুমি শিক্ষিত একটা ছেলে, তোমার ফ্যামিলির বাকিরাও শিক্ষিত, আমাদের ফ্যামিলির মানুষও শিক্ষিত, তবে তারা শিক্ষিত হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে না। আমার বিশ্বাস তারা না বুঝলেও তুমি বুঝবে ব্যাপারটা। মিতুল এইটুকু বলে থামলো একটু। জাইনের ভাবভঙ্গি দেখে নিল একবারে স্বাভাবিক জাইন। মিতুল আবার বলতে শুরু করলো, আমাদের ফ্যামিলির মানুষজন চাইছে তোমার সাথে আমার বিয়ে হোক, যেটা আমি মোটেও চাইছি না। আমি চাই না তোমার সাথে আমার বিয়ে হোক, কারণ আমি তোমার ভাইকে ভালোবাসি, আমি ওকে খুব বেশি ভালোবাসি। জাইন নীরবে শুনে যেতে লাগলো মিতুলের কথা। এর মাঝে ওয়েটার এসে খাবার দিয়ে গেছে। মিতুল বলে চলেছে, জোহান এবং আমি রিলেশনে আছি, এটা জোহান সবার সামনেই বলে দিয়েছে, তুমিও শুনেছ এটা। সবাই শোনার পরও এটাকে গুরুত্ব সহিত দেখছে না, দেখলেও মানছে না। তারা তোমার সাথে আমার বিয়ের কথাবার্তা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে। আমি চাই তুমি এই ব্যাপারটা তাদের একটু বুঝিয়ে বলো। শুধু রেশমি আন্টিকে বুঝিয়ে বললেই হয়, তাকে বুঝিয়ে বললেই সে আবার আমার মা আব্বুকে বুঝিয়ে বলতো। তুমি রেশমি আন্টির খুব আদরের, তুমি বুঝিয়ে বললে নিশ্চয়ই সে শুনবে। তুমি শুধু রেশমি আন্টিকে এইটাই বুঝিয়ে বলবে যে আমি জোহানকে ভালোবাসি, আর তাই তোমাকে বিয়ে করা অসম্ভব আমার পক্ষে। আমিও জোহানকে ভালোবাসি, জোহানও আমাকে ভালোবাসে, সুতরাং তোমার সাথে নয়, আমার বিয়েটা ঠিক জোহানের সাথেই হওয়া উচিত। মিতুল আরও কিছু বলতে চাইছিল, এর মাঝে জাইন বলে উঠল, তার মানে এই বিয়েটা ভাঙতে হবে আমার? ঠিক ভাঙা নয়, তুমি শুধু রেশমি আন্টিকে বুঝিয়ে বলবে একটু, তাহলেই। মিতুলের কথা শেষ হওয়ার আগেই জাইন দাঁড়িয়ে গেল। সরি মিতুল, আমি এটা পারবো না। মোমের অবাধ্য হতে কিছুতেই পারবো না আমি। তুমি যদি এই বিয়েটা ভাঙতে চাও তবে নিজেই বুঝে নাও সেটা। আমার পক্ষে মোমের অবাধ্য হওয়া সম্ভব নয়। বলে জাইন যাওয়ার জন্য এক পা বাড়ালো। মিতুল বলে উঠল, আমার পক্ষেও সম্ভব নয় তোমাকে বিয়ে করা, একেবারেই সম্ভব নয় এটা। আমি কারো কারো কাছে খানিক বোকা হতে পারি, আবার কারো কারো কাছে পুরোটাই বোকা। কিন্তু শুনে রেখো, আমি বেইমান নই। সবার কাছ থেকে বোকা উপাধি পেলেও বেইমান হিসেবে একটা মানুষের কাছেও পরিচিত হব না। ভালোবাসতে জানি, আমি খুব করে ভালোবাসতে জানি। আমি জোহানকে ভালোবেসেছি, আর ওর সাথে বিয়ে হবে আমার। যদি তুমি এই বিয়ে আটকাতে কোনো সাহায্য না করো, তবে এটা আমি আর জোহানই বুঝে নেব। তোমাকে তোমার মমের অবাধ্য হতে হবে না, এটার জন্য আমরাই যথেষ্ট। শুধু পার্থক্য হলো এইটাই, তুমি যদি বুঝিয়ে বলতে তাহলে ঝামেলাটা একটু তাড়াতাড়ি মিটে যেত। আর আমরা বোঝাতে গেলে হয়তো সময়টা একটু বেশি লাগবে, তবে যত সময় লাগুক আমরা আমাদের বাবা মাকে বুঝিয়ে নিব। জাইন পেছন ফিরে না তাকিয়েই বলল, সেটা তোমাদের নিজ ইচ্ছা, নিজ খুশি। বলেই রেস্টুরেন্ট থেকে বেরোনোর পথে যেতে লাগলো। মিতুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল পেছন থেকে। জাইন এতটা খারাপ সেটা আগে জানা ছিল না ওর, আজ নতুনভাবে চিনল। লিভিং রুমে জোহান একা, রাগ রাগ একটা ভাব ওর মাঝে। মম কিছুতেই বোঝার চেষ্টা করছে না, এখনো ব্রাদারের সাথে মিতুলের বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছে সে। তবে যতই চিন্তাভাবনা করুক, বিয়ে হবে না ব্রাদারের সাথে, এ ব্যাপারেও নিশ্চিত। তবুও কেন যেন চিন্তা হয়, একটা শঙ্কা হয়। এদিকে মিতুলকে দেখতে পাচ্ছে না কোথাও, রুমে নেই, পুরো বাড়িতে কোথাও নেই। কোথায় গেছে কারো কাছে জিজ্ঞেস করতেও ইচ্ছে করছে না এই মুহূর্তে। প্রবেশ দরজা খোলার শব্দে জোহানের দৃষ্টি সেদিকে চলে গেল। জাইন প্রবেশ করলো বাসায়, কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেল। এর কিছুক্ষণ পর দেখা গেল মিতুলকে। মিতুলের মাথায় চরম রাগ। জাইন যেমন কথা বলেছে তাতে ও সারা শরীরে রাগের তাপদাহ বইছে। মিতুল জোহানকে খেয়াল না করেই হনহন করে নিজের রুমের উদ্দেশ্যে ছুটছিল। জোহানের কথায় দাঁড়াতে হলো ওকে। কোথায় গিয়েছিলে? জাইনকে নিয়ে খুব বাজে একটা মন্তব্য করতে ইচ্ছে করছে মিতুলের। মন থেকে যে কঠিন মন্তব্য উদয় হচ্ছে, এতটা কঠিন মন্তব্য জোহানের সামনে করা ঠিক না। শত হলেও জোহানের ভাই। মিতুল জোহানের কাছে কিছুটা এগিয়ে এসে বলল, কিছু মনে করো না জোহান, কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। তোমার ভাই হলো আসলে একটা হারামি, অহংকারী, বদ।
মিতুল আর দাঁড়ালো না, হনহন করে নিজের রুমে চলে গেল। জোহান মুখে একবার আওড়ালো, হারামি, অহংকারী, বদ। হলো কি মিতুলের? ব্রাদারের সাথে বাড়ি গিয়েছিল? একটু সময় পর জোহান জাইনের কাছে এলো। রুমের দরজা খোলা। ভেতরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে জাইনকে দেখে নিল একটু। জাইন স্বাভাবিক। জোহান দরজায় দাঁড়িয়েই বলল, তুমি তো স্বাভাবিক থাকছো কি করে ব্রাদার? যেখানে এত কিছু ঘটে যাচ্ছে সেখানে এত স্বাভাবিকতার মানে কি? জাইন বাইরে থেকে ফিরে ড্রেস চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসেছিল। জোহানের কথায় তাকালো জোহানের দিকে। তাহলে কেমন থাকা উচিত আমার? অস্বাভাবিক? জোহান দরজা অতিক্রম করে ভিতরে পা রাখল। ব্রাদারের দিকে 2 পা এগিয়ে এসে বলল, আমার আর মিতুলের মাঝে দীর্ঘ রিলেশনশিপ। আমি খুব ভালোবাসি মিতুলকে। এ বড় মন চাইছে তোমার সাথে মিতুলের বিয়ে হোক। তোমার কি সিদ্ধান্ত? তুমি বিয়ে করতে চাও মিতুলকে? জাইনকে একটু নীরব দেখালো। মনে মনে কিছু একটা ভেবে নিল যেন, তারপর বলল, মোম যেটা বলবে সেটাই করব আমি। তার মানে তুমি ঠিক আগের মতোই আছো? তোমার মিতুলকে বিয়ে করার তো কোনো কারণ দেখছি না আমি। তারপরও ওকে বিয়ে করতে সম্মত কেন তুমি? কোনো কারণ আছে নাকি এটা শুধুই আমার সাথে রেষারেষি? জাইন কিছু বলল না। জোহানি আবার বলল, তবে যাই করো না কেন ব্রাদার, এটা ভুলে যেও না যে আমি আগেকার সেই জোহান আর নেই। তাছাড়া তোমার আগেকার রেষারেষির ব্যাপারগুলো থেকে মিতুল সম্পূর্ণ ভিন্ন। আমি তোমাকে সব কিছু দিয়ে দিতে পারলেও মিতুলকে দিতে পারবো না। গলায় অত্যধিক জোর লক্ষণীয় জোহানের। ও আর কিছু না বলে মুখে চাপা রাগ ধরে চলে গেল। মিতুলের সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। এই রাগ নিবারণ হবে না কিছুতেই। মিতুল আলমারি খুঁজে একটা হলুদ রঙের শাড়ি বের করলো। এটা হলো ওয়েস্ট অ্যাডমন্টন মল থেকে জাইনের পছন্দে কেনা সেই শাড়ি। এটাকে কেটে আজ টুকরো টুকরো করে ফেলবে। মিতুল ওয়ার্ড্রোব খুঁজে একটা কাঁচি পেল। কাঁচি আছে সেজন্য সুবিধা। ওর কাছে কাঁচি না থাকলে কিচেন থেকে দা, চাকু অথবা বটি এনে কাটত। রাগের মাথায় শাড়িটা কাটতে ওর বেগ পেতে হলো না। প্রথমে শাড়িটার মাঝ বরাবর কাঁচি চালিয়ে কেটে ফেলেছে। তারপর আরও অনেক জায়গায় দিয়ে কাটা হলো শাড়িটা। কাটার পর এক একটা খণ্ড ফ্লোরে ছুঁড়ে মারল তীব্র আক্রোশে। এমন করে জাইনকে ছুঁড়ে মারতে পারলে শান্তি আসতো মনে। তবে জাইনের দেওয়া শাড়িটা কেটেও কম শান্তি আসেনি, যদিও তা জাইনকে ছুঁড়ে মারার শান্তির কাছে খুব নগণ্য। মিতুলের রাগ কিছুতেই শান্ত হচ্ছে না। কি ভেবে জাইনের সাথে কথা বলতে গিয়েছিল আর কি হলো? নিজের ছোট ভাইয়ের সাথে রিলেশন, সেই মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে? হোক মায়ের বাধ্য ছেলে সে, তাই বলে এমন বাধ্যতাও পালন করতে হবে? মিতুল বসে বসে কিছুক্ষণ জাইনকে কথা শোনালো মনে মনে। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়ির খণ্ডগুলোর দিকে দৃষ্টি দিল। এগুলো এখানে ফেলে রাখা যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা। এই শাড়ির খণ্ডগুলো একটা শপিং ব্যাগে ভরে আবার আলমারির ভেতর ফেলে রাখলো। দেখতে দেখতে সময় গড়ালো। ঘড়িতে এখন 12টা বাজে। মিতুলের পেটের অবস্থা ভালো না। কাল রাতে কিছু খায়নি, আজ সকালেও কিছু খায়নি। রেস্টুরেন্টে গিয়ে এত এত খাবার অর্ডার করলো, সেসব না খেয়েই চলে এসেছে। জাইনের কথা শুনে যে পরিমাণ রাগ হয়েছে, ওই পরিমাণ রাগ নিয়ে কিছু কি খাওয়া সম্ভব? খাবে না, একটা দানাও চুয়ে দেখবে না। এটা একটা অনশনের মতো হবে। যতক্ষণে ফ্যামিলির লোকেরা সঠিক সমাধানটা খুঁজে বের না করছে, ততক্ষণে কোনো খাদ্য স্পর্শ করবে না। জেদকে শুধু তাদেরই আছে? ওর নেই? ওরও আছে। এবার সেই জেদটাই বোঝাবে সবাইকে। দুপুরের খাবারের জন্য মিতুলকে ডাকতে এলো মাহিরা। মিতুল জানিয়ে দিল ও খাবে না। মাহিরা কিছুক্ষণ ডাকাডাকি করলেন, কিন্তু লাভ হলো না। পরে তিনি নিজেই খাবার নিয়ে মিতুলের রুমে এলেন। খাবার দেখে মিতুলের খিদে যেন আরও বেড়ে গেল। দায় হয়ে পড়ল নিজেকে সামলে রাখা। মন বলছে এখনই সবটা গপাবক করে খেয়ে ফেলে। আর তাছাড়াও প্রিয় হাঁসের গোশত রান্না করা হয়েছে আজকে। এসব দেখে কি আর নিজের লোভ সামলানো যায়? যায় না। মিতুল খুব কষ্টে নিজেকে সামলে রাখল। যথাসম্ভব চেষ্টা করলো কঠিন থাকার। মাহিরা ভাত মাখিয়ে হাতে লোকমা তুলে বললেন, হ্যাঁ করো। মিতুল মুখ কঠিন করে বলল, খাবো না আমি। দেখো, পাগলামির একটা লিমিট আছে। হ্যাঁ করো বলছি। মিতুলের ইচ্ছে করছে সব ভুলে মায়ের হাতের লোকমাটা খেয়ে নেয়, কিন্তু এমনটা করলে তো হবে না। নিজের দুর্বলতা দেখাবে না কোনোভাবেই। মিতুল কাঠ গলায় বলল, যতক্ষণ পর্যন্ত না তোমরা জাইনের সাথে আমার বিয়ের চিন্তাভাবনা মাথা থেকে বের করে ফেলে দিচ্ছ, ততক্ষণে আমি কোনো খাদ্য স্পর্শ করব না। মাহিরা রেগে গেলেন।
মার খেতে চাও তুমি? মুখের উপর এমন কথা বলছো কি করে? জাইনের সাথে বিয়ে বাতিল করে জোহানের সাথে বিয়ে ঠিক করি, সেটাই চাও? মিতুলেরও খুব রাগ হলো। ও বলে ফেলল। হ্যাঁ, সেটাই চাই। মাহিরার রাগ আরও চড়াও হলো। কিছু সময় মেয়ের দিকে তাকিয়ে থাকলেন কঠিন চোখে। তারপর কিছু না বলেই খাবারের প্লেট নিয়ে চলে গেলেন। মিতুলের খুব কষ্ট লাগলো। সামান্য একটা ব্যাপার মেনে নিতে তাদের কি সমস্যা সেটাই বুঝতে পারছে না। মা চলে যাওয়ার কিছুক্ষণ পর ভাইয়েরা এলো, হাতে প্লেট, ওর জন্য খাবার নিয়ে এসেছে। মিতুল বলল, খাবার নিয়ে এসেছো কেন? খাবো না আমি। মিলান, নাবিল মিতুলের কাছে এসে বসলো। নাবিল বলল, খাবি না? নাবিল জানে মিতুল মুখে খাবে না বললেও ভিতরে ভিতরে ঠিকই খিদে মরছে। মিতুল কঠিন থাকার চেষ্টা করে বলল, না। নাবিল বলল, খাইয়ে দিতে হবে? একদিন আমায় খাইয়ে দিছিলে, এখন তার শোধ তুলতে চাস? মিতুল এমনিতেই কঠিন থাকতে পারছে না, এর উপর আবার ভাইয়ের এমন কথা। মিতুল আবারও বলল, বললাম তো খাবো না আমি। মিলান বলল, খাবি না এখন? না খেলে তো অসুস্থ হয়ে পড়বি। আমি তো সেটাই চাই, অসুস্থ হতেই চাই আমি। আমি তো অনশন করেছি। অনশন? অবাক হয়ে বলল নাবিল। মিতুল মাথা দোলালো। মিলান বলল, তোর দরকার এখন শক্তি। তুই যদি অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়িস তাহলে তো কাউকে কিছু বোঝাতে পারবি না, উল্টো তোকে সবাই বুঝ দিয়ে তোর মাথায় হ্যাং করে দিবে। এখন সুস্থ সবল থাকতেই তাদের বুঝিয়ে কুলোতে পারতেছিস না, তাহলে ভাব অসুস্থ হয়ে পড়লে কি অবস্থা হবে। মিতুল ভাইয়ের কথাটা ভেবে দেখল, কথাটা তো সত্যি। একটু আগে মায়ের সাথে জেদ দেখাতে চাইলো, উল্টো মাই জেদ দেখিয়ে চলে গেল। অসুস্থ হয়ে পড়লে তো কথা বলার শক্তি থাকবে না। এক্ষুনি কথা বলতে গলাটা কেমন কেমন করছে, শক্তির অভাব অনুভব হচ্ছে। পরে তো অবস্থা নাজেহাল হয়ে যাবে। মিতুল প্লেটের দিকে তাকালো, মনে পড়ল জোহানের কথা। জোহানের হাতে খেতে ইচ্ছে করছে এখন। ওখানে ইতস্তত করে বলল, জোহান খেয়েছে? মিলান বলল, খেয়েছে। জোহান জানে তুইও খেয়েছিস। মিতুল প্লেটের দিকে তাকিয়ে থেকেই বলল, রেশমি আন্টিরা কি আজ চলে যাবে? কোনো সমাধান বের না করে তারা চলে যাবে কি করে? যতক্ষণে না একটা সমাধান বের হচ্ছে ততক্ষণে যাবে না। রাত 7:30। ছাদের মুক্ত পরিবেশ। জোহান রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ি যাচ্ছে একের পর এক, আছে কিছু মানুষজনের চলাচল। জোহানের মনে পড়ে যাচ্ছে মিতুলের কানাডা থাকাকালীন দিনগুলোর কথা। দিনগুলো কি ভালো ছিল, কি নিশ্চিন্ত ছিল, আর এখনকার সময়টা কত কঠিন যাচ্ছে। পরিস্থিতি কত ভিন্ন। এমন পরিস্থিতিতে পড়তে হবে জীবনে আশা করেনি। জোহান বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। চাপা কষ্ট ভিতরে পেছনে কারো পায়ের শব্দ শুনে জোহান নিজেকে স্বাভাবিক করে নিল। পিছন ফিরে বলল, হোয়াটস আপ লিটল ব্রো? নাবিল কাছে এসে দাঁড়িয়ে বলল, খবর শুনেছ? নাবিলের বলার ধরন দেখে জোহানের কালো মুখটা আরো কালো হলো। জিজ্ঞেস করলো, কি খবর? মাহিরাদের রুমের বন্ধ দরজার ভিতর থেকে ক্রন্দনের চাপা একটা সুর ভেসে আসছে। ভিতরে কাঁদছে মিতুল। রুমের ভেতর মিতুল, মাহিরা, নাহিদ সাহেব, মিলান, মেহরিন আছে। মেহরিন এসেছে আজকে বিকেলে, এসেই পুরো ঘটনাটার সাথে অবগত হয়েছে। এর আগে কেউ জানায়নি তাকে, না মিতুল আর না নাবিল। এমন কিছু হতে পারে ধারণা করেনি মেহরিন। যেখানে মিতুল জোহানকে ভালোবাসে সেখানে জোহানের বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক, পুরো ব্যাপারটাই কেমন ধোয়া ধোয়া ঠেকছে তার কাছে। একটু আগেই ব্যাপারটা সুনিশ্চিত হয়েছে জাইনের সাথে মিতুলের বিয়ে 2 দিন পর। সবাইকে ডেকেই ঘোষণা দিয়েছে জোহানের মা। জোহান উপস্থিত ছিল না সেই আসরে। ও না থাকাতেই আরও সুবিধা হয়েছে এই ঘোষণা দিতে। মিতুল ওই আসরে থাকতে কিছু বলেনি। আলোচনা শেষ হতেই মায়ের রুমে এসে কান্নাকাটি শুরু করেছে। মিতুল কাঁদতে কাঁদতে বলল, এত অবুঝ তোমরা কবে হলে? এত করে বলার পরও কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারলে? 2 দিন পর জাইনের সাথে বিয়ে মানে? হ্যাঁ, এটা কেমন ধরনের ডিসিশন তোমাদের? তোমাদের তো এমন করতে দেখিনি কখনো। এখন কেন তাহলে এমন অবুঝের মতো করছো? আমি তো শেষ হয়ে যাব, মরে যাব আমি। ব্রো, মা আব্বুকে একটু বোঝাও না, আমি তো শেষ হয়ে যাচ্ছি। বোনের কথা শুনে মিলানের হৃদয় কেঁদে উঠল। মিলান বাবা মার দিকে
তাকিয়ে বলল, এসব কখন বন্ধ করবে তোমরা? আর ভালো লাগছে না। এত কিছুর পরও কিভাবে জাহিনের সাথে মিতুলের বিয়ে দিতে পারো? বোধবুদ্ধি কি সব লুপ পেয়েছে তোমাদের? নাহিদ সাহেব আদেশী সুরে বললেন, চুপ করে মিলান। আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সবটা ভেবে চিন্তেই নিয়েছি। ভেবে চিনতে? আমার কাছে তো তোমাদের এই সিদ্ধান্তে বোকামি ছাড়া আর কিছু মনে হচ্ছে না। বোনের সাথে সাথে তুইও কি সব শিক্ষা দীক্ষা ভুলে গেছিস? কার সাথে কিভাবে কথা বলছিস? রাগান্বিত কণ্ঠ মাহিরার। মিলান বলল, বলতে বাধ্য হচ্ছি, ছোটবেলা থেকে সব সময় তোমাদের সব কথা মেনে এসেছি, কিন্তু এই ব্যাপারটা কিছুতেই মানতে পারছি না। যেখানে মেয়ে রাজি নয় বিয়েতে, সেই বিয়ের কথা কি করে একেবারে পাকাপাকি করে ফেলতে পারো? জোর করে মেয়ের বিয়ে দিবে, এটা কি তোমাদের কাছ থেকে আশা করা যোগ্য? মাহিরা বললেন, বেশি বোঝার চেষ্টা করিস না। আমাদের থেকে নিশ্চয়ই তুই ভালো বুঝবি না। হ্যাঁ, তোমাদের মতো হয়তো অত ভালো বুঝি না, তাই বলে যে কিছুই বুঝি না এটা নয়। আমরাও তো বড় হয়েছি, ভালো মন্দ কিছু কিছু আমরাও বুঝি। আর তাই বলছি, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটা ভুল, এটা গ্রহণযোগ্য নয়। আমরা সব কিছু ভেবে চিন্তে এর ডিসিশন ফাইনাল করেছি। রেশমি চায় না মিতুলের বিয়ে জোহানের সাথে হোক। জাহিনের জন্য মিতুলকে পছন্দ করে জোহানের সাথে বিয়ে দিতে চায় না ও। আর আমরাও। কে কি চায় না চায় আমি তা জানি না, আমি শুধু জোহানকেই চাই। মায়ের কথার মাঝে বলে উঠল মিতুল। মাহিরা মেয়ের এত স্পর্ধা দেখে অবাক। বললেন, তোমার চয়েস দেখে আমি শিহরিত। কি দেখেছো তুমি জোহানের মাঝে? মদ খায়, কোনো কাজকর্ম করে না, ঘুরে বেড়ায় এদিক সেদিক। ওই ছেলের কোনো ঠিক আছে? বিয়ের পর তোমার ঠিক মতো দেখভাল করতে পারবে? বিয়ের পর তুমি থাকবে বিদেশে, কিছু হলে আমরা কি হুটহাট করে যেতে পারবো তোমার কাছে? রোজ যদি মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরে তখন কি করবে? যে ছেলে মায়ের কথা শোনে না সে কি তোমার কথা শুনবে? তাকে কি তুমি কোনো কথা শোনাতে পারবে? পারবে না। জোহানের সাথে সুখী হবে না তুমি। জোহান যেরকম ছেলে তাতে তুমি কিছুতেই ভালো থাকবে না ওর সাথে। আর এইসব ছেলেদের কোনো ঠিক নেই। এরকম ছেলেরা অন্য মেয়েদের নিয়েও বাড়ি ফিরতে পারে। দেখা যাবে অন্য মেয়ে নিয়ে বাড়ি ফিরেছে। মায়ের শেষ কথাটা খুব করে গায়ে লাগলো মিতুলের। ও গর্জে উঠল, জোহান মোটেই এমন নয়। ওকে তুমি চেনো না, আমি ওর সাথে থেকেছি, আমি চিনি ওকে, খুব ভালো করে চিনি। আর ও আগে মদ খেলো, এখন খায় না, এটা আগেও বলেছি তোমায়। আর যদি তোমার দেখভাল করার কথাই ওঠে তাহলে তোমাকে বলে দেই, ওর মতো এত কেয়ার কেউ করতে পারবে না আমার। আর জোহান কাজবাজ যে করে না সেটাও তো নয়। জোহান একজন সিঙ্গার, অতটা ফেমাস হয়তো এখনো হতে পারেনি, কিন্তু বলতে গেলে ও ফেমাস। ভবিষ্যতে চাকরিও করবে, হয়তো জাহিনের মতো অত বড় চাকরি নয়, তবে ভাগ্যে থাকলে জাহিনের থেকেও বড় চাকরি পেতে পারে। আমি ওর সাথে সুখে থাকবো কিনা সেটা নিয়েই তো তোমার দুশ্চিন্তা, তাই না? তোমাকে আমি 100 ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি মা, জোহানের সাথে আমি যতটা সুখী থাকবো পৃথিবীর আর কারোর সাথে ততটা সুখে থাকতে পারবো না। জোহান আমাকে খুব ভালোবাসে, আমার প্রতি ওর অনুভূতি ঠুনকো নয়, খুব জোরালো, খুব। প্লিজ মা, এমনটা করো না। জাহিনের সাথে বিয়েটা ভেঙে দাও। জাহিনকে বিয়ে করা সম্ভব নয় আমার পক্ষে। জোহানকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ের কথা আমি ভাবতেও পারবো না। তুমি জোহানকে যেমনটা ভাবছো জোহান তেমন নয়। ওর প্রতি তোমার যে ধারণা তা ভুল। জোহান খুব ভালো ছেলে। তুমি শান্ত মাথায় শান্তভাবে পরখ করে দেখো ওকে, প্লিজ। কান্না ভেজা করুণ কণ্ঠ মিতুলের। তুমি বোকা, তাই এমন কথা ভাবছো। যদি তুমি একটু বুঝদার হতে তাহলে মেনে নিতাম তোমার সব কথা। কিন্তু তুমি তো বুঝদার নও। কোনটা আসল কোনটা নকল সেটাই তুমি বুঝতে পারো না। সব সময় ভুলটাকে আসল ভাবো তোমার কথাকে, তাই আমরা ভরসা করতে পারি না। যেখানে ও নিজের মা এসব কথা বলল সেখানে তুমি আর ওকে কতটুকু চেনো? ওর মায়ের থেকে কি তুমি ভালো চেনো ওকে? আসলে আগাগোড়া পুরোটাই ভুল ধরে বসে আছো তুমি। মিতুল এবার উতিষ্ঠ হয়ে রাগ দেখিয়ে বলে উঠল, কেন এত অবুঝপনা করছো তোমরা? আমি মোটেই ভুল নই। হতে পারি আমি একটু বোকা, কিন্তু জোহানকে চিনতে আমার কোনো ভুল নেই।
আমি জোহানকে খুব ভালো করে চিনি। জোহান কেমন সেটা খুব ভালো করে জানি আমি। জোহানের মাঝে কত অপূর্ণতা লুকিয়ে আছে জানো না তোমরা। আমি জানি আমি বাকি সবার মতো করতে পারবো না। জোহান আমাকে ভালোবাসে, আমি ওর ভালোবাসা মূল্যটা দিতে জানি। আমি জোহানকে একদিনের জন্য বা 1 মাস বা 1 বছরের সময়সীমা বেঁধে ভালোবাসি না। আমি ওকে আমার সম্পূর্ণ জীবনের জন্য ভালোবাসি। মিতুল, মাহিরা কঠিন গলায় ডাকলো। মিতুল দুর্বল হয়ে পড়ল। মিনতির সুরে বলল, প্লিজ মা, এমন করো না তোমরা। আমি জায়ানকে বিয়ে করতে পারবো না। প্লিজ আব্বু, এই বিয়ে ভেঙে দাও। তোমরা জোহানকে যেমন ভাবছো ও তেমন না। ওর ভিতরে কত শূন্যতা, কত অপূর্ণতা, কত কষ্ট লুকিয়ে আছে জানো না তোমরা। ওকে দেখলে বোঝা যায় না। ও তো আর রেশমি আন্টির মতো না। রেশমি আন্টি তো অকপটে সবার কাছে ওর কথা বলে দিয়েছে। ও এটা করে, ও সেটা করে, কিন্তু ও তো কারো কাছে কারো কথা বলে বেড়ায় না। নিজের কষ্টগুলো নিজের ভিতরে রাখে। আমি জানি ওর ভিতরটা। মিতুল একটু বিরতি নিল। চোখ ফেটে জল গড়াচ্ছে অনর্গল। আবার বলল, জোহান আমাকে কতটা ভালোবাসে, আমি জোহানকে কতটা ভালোবাসি, এটা বলে প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে। তবে শুধু এইটুকু বলতে পারি, যদি তোমরা জোহানের সাথে আমার বিয়ে দাও তাহলে এইটা নিয়ে কখনো আফসোস জিনিসটার সাথে পরিচিত হতে হবে না তোমাদের। ও আমাকে খুব ভালো রাখবে, আমি ভালো থাকবো ওর সাথে। মিতুলের কথা শুনে সবার মুখ থেকে কথা সরে গেছে। মিতুলের এর আগের কথাগুলো কেউ বুঝতে পারেনি। জোহানের কষ্ট, শূন্যতা কী সব বলল। কেউ যে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করবে তাও পারল না। মিতুল যেভাবে বলেছে কথাগুলো, তাতে প্রশ্ন করতেও সবার দ্বিধা হচ্ছে। মিতুল আব্বুর দিকে তাকিয়ে বলল, প্লিজ আব্বু, কখনো আর কিচ্ছু চাইবো না তোমাদের কাছে। শুধু জাইনের সাথে বিয়েটা ভেঙে জোহানের সাথে ঠিক করো প্লিজ। আর অবুঝের মতো করো না। কষ্ট পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার। নাহিদ সাহেব মেয়ের এমন কান্না ভেজা কথা শুনে কি বলবে বুঝতে পারছেন না। শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন। মাহিরাও বিস্ময়াভিভূত। মেয়েকে এই প্রথম এমন করতে দেখছে। এর আগে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেয়েকে। কিছু চাইতেও দেখেনি এমনভাবে। মাহিরার মনটা ভিজে যাচ্ছে মেয়ের এমন করায়। তবুও তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করে বললেন, জাহিন জোহানের থেকে ভালো, জোহানের থেকে সব দিক থেকে বেশি পারফেক্ট। জাহিন ম্যাচিউর, বিশাল বড় চাকরি। জারিয়ান মেচুর, বিশাল বড় চাকরি। এসব দিয়ে তোমার মেয়ে কি করবে? মিলান বলে উঠল, জাইন যে রকম মানুষ, তাতে তোমার মেয়ে কি থাকতে পারবে জাইনের সাথে? জাইনের সাথে মানায় ওকে? আমারই তো জাইনকে পছন্দ নয়। কেমন একটা ভাব জাইনে, বেশি কথা বলে না, একা একা থাকে, মিশে না মানুষের সাথে। অমন একটা মানুষের সাথে থাকবে কি করে ও? তোমার মেয়ে কি এভাবে বড় হয়েছে? ও কি এমন স্বভাবের মানুষ? ও কি জাইনের মতো গম্ভীর একটা মানুষের সাথে থাকতে পারবে? দুজন তো দুই মেরুর মানুষ। জোয়ানকে দেখো, কি সুন্দর করে আমাদের সাথে মিশে গেছে। মনে হয় না যে এই প্রথম ওর সাথে দেখা হয়েছে। আর যদি মিতুলের দেখভালের কথাই উঠে, তাহলে আমি মনে করি মিতুলের কথা ঠিক। কালকে গভীর রাতে বাড়ি ফিরে প্রথমেই মিতুলের কথা জিজ্ঞেস করেছে জোহান। মিতুল ঠিক আছে কিনা, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, এসব জিজ্ঞেস করেছে। বাড়ি ফিরেই ও খোঁজ নিল মিতুলের। যদি মিতুলের কেয়ারই না করতো, তাহলে কি বাড়ি ফিরে এসব জিজ্ঞেস করতো? এখন তুমি বলো, কে তোমার মেয়ের জন্য ভালো হবে, জাইন নাকি জোহান? ছেলের প্রশ্নে দ্বিধান্বিত হয়ে পড়ল মাহিরা। মিতুল বলে উঠল, অবশ্যই জোহান। জাইন হলো একটা অহংকারী। ওই অহংকারীকে আমি বিয়ে করতে পারবো না, সম্ভব নয় করা। আর এরকম করো না তোমরা। বন্ধ দরজার ভেতর থেকে মিতুলের কান্নারত কণ্ঠ জোহানের হৃদয়ের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। খুশি মনে বাংলাদেশ এসেছিল, কিন্তু এই বাংলাদেশ যে এত বড় একটা কষ্টের পাহাড় তৈরি করে রেখেছিল ওর জন্য সেটা জানা ছিল না। নাবিলের কাছ থেকে ব্রাদারের সাথে মিতুলের বিয়ের কথা ফাইনাল জেনে জোহান ছাদ থেকে দ্রুত নিচে ছুটে এসেছিল। আর সেই থেকেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিতুলের সব কথা শুনেছে, যদিও বাংলা কথা বুঝতে পারেনি। ভাগ্যগুণে কিছু কিছু শব্দ ধরতে পেরেছে শুধু। কথা না বুঝলে কি হবে? মিতুলের ক্রন্দন কণ্ঠ শুনেই তো বলে দিতে পারে কি নিয়ে কথা হচ্ছে।
মিতুলের বলা এক একটা শব্দ বর্ষার ধারালো ফলার মতো এসে হৃদয়ে রক্তক্ষরণ করেছে। এই রক্তাক্ত হৃদয় নিয়ে এখানে আর দাঁড়িয়ে থাকা যায় না। জোহান দরজার কাছ থেকে সরে পড়ল। দ্রুত পা ফেলে এগোতে লাগলো ব্রাদারের রুমের দিকে। জোহানের সাথে নাবিলও দাঁড়িয়েছিল এতক্ষণ দরজার সামনে। পেছন থেকে জোহানের দিকে তাকিয়ে রইল সে। জোহান চলে গেল চোখের বাইরে। জোহান ভেজানো দরজাটা সশব্দে খুলে ভিতরে ঢুকল। জাইন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল অন্যমনস্কভাবে। দরজা খোলার শব্দে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরল। জোহান দরজাটা বন্ধ করে দিল। ব্রাদারের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, তুমি এখন এত চুপ কি করো ব্রাদার? ভেবেছিলাম তুমি একটু হলেও বুঝবে, কিন্তু এখন তো দেখছি সব থেকে অবুঝের ভূমিকা পালন করছো তুমি। তুমি তো একেবারে মুখ খুলছো না কেন ব্রাদার? জাইন ধীর কণ্ঠে বলল। এই বিষয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না আমি। জাইন আবারও জানলার দিকে ঘুরল। তুমি আমার মানুষটিকে কেড়ে নিচ্ছ, অথচ আমার সাথে কথা বলবে না? অবশ্যই আমার সাথে কথা বলতে হবে তোমার। কেন বিয়েটা করবে তুমি? মামার জন্য? মম বলেছে সেজন্য, নাকি অন্য কোনো কারণ আছে? জাইন জানালার দিকে মুখ ঘুরিয়ে রেখেই বলল, মম চাইছে বলে। রিয়েলি? শুধু মম চাইছে বলে তুমি বিয়েটা করতে সম্মত? অন্য কোনো কারণ নেই? এটাও কি মানার মতো ব্রাদার? না মানার কি আছে? জানিসই তো মমের কোনো কথা অমান্য করি না আমি। তাই বলে এটাও নির্দ্বিধায় মেনে নেবে? এটা একটা দুটো দিনের ব্যাপার না ব্রাদার, তোমার সারা জীবন জুড়ে জড়িয়ে থাকবে এটা। যেটা ভুল ছেড়ে জেনেও কেন সম্মতি দিচ্ছ? আগে জানতে না? এখন তো জানো মিতুল আর আমি একে অপরকে ভালোবাসি। তারপরও কেন এই বিয়েতে সম্মত তুমি? আমার তো মনে হচ্ছে না তুমি কেবল মমের কথা রক্ষার্থে এই বিয়েতে সম্মতি দিয়েছ। কি কারণ আছে এর পেছনে? এটা কি আমার সাথে রেষারেষি, নাকি তুমিও পছন্দ করো মিতুলকে? জাইন থমকে গেল, তবে এই থমকে যাওয়া ভাবটা প্রকাশ করল না। কিছুটা সময় নীরব থেকে কাঠ গলায় জবাব দিল, দুটোই ভাবতে পারিস। ব্রাদারের কথায় ঝটকা খেল জোহান। থমকে গেল। মুখ গাঢ় কালো রং ছড়িয়ে চক্ষু জোড়ায় বিস্ময়ের রূপ নিল। জাইন বলতে লাগলো, প্রথম দিকে মিতুলকে গুরুত্বের সহিত দেখতাম না আমি। ভাবতাম একজন অতিথি আমাদের বাড়িতে এসেছে, কিছুদিন থেকে আবার চলে যাবে। এতটুকুই ভাবনা ছিল মিতুলকে নিয়ে, এর বেশি কিছু না। মম মিতুলকে নিয়ে কোথাও ঘুরতে পাঠালেও বিরক্ত হতাম, নিয়ে যেতাম মমের কথায় বাধ্য হয়ে, কিন্তু মন থেকে না। তবে তোর সাথে যখন মিতুলকে দেখতাম তখন সেটা ভালো লাগতে না আমার। ধীরে ধীরে তোর সাথে মিতুলের ঘোরাঘুরি মেলামেশা বাড়তে লাগলো, যেটা অসহ্য লাগতো আমার। যেদিন তুই উইনিপেগ থেকে ভ্যাঙ্কুভারে এসেছিলি সেদিন আমি বুঝে গিয়েছিলাম তোর ভ্যাঙ্কুভার আসার আসল কারণ কি। কারণটা ছিল মিতুল। তুই আমাদের সবাইকে মিস করছিলি না, মিস করছিলি মিতুলকে। মিতুলের কারণেই উইনিপেগ থেকে ভ্যাঙ্কুভার ছুটে এসেছিলি। ওই দিন ধারণা করেছিলাম তোর আর মিতুলের মাঝে কিছু একটা আছে, আর ধীরে ধীরে এই ব্যাপারটা কনফার্ম হয়ে যায়। মিতুল এবং তোর মাঝে সত্যিই একটা রিলেশনশিপ আছে, এটা একেবারে কনফার্ম হয়েছিলাম ফ্রেডি মিতুলকে জড়িয়ে ধরার পর। ওই ঘটনার পর তোর আর মিতুলের কথা শুনে কিছু বুঝতে বাকি ছিল না আর। মিতুলকে আমি সবার সাথে সহ্য করতে পারলেও তোর সাথে পারতাম না। তোর সাথে মিতুলকে দেখলে আমার জেলাসি ফিল হতো। অন্য কারোর সাথে দেখলে এই ফিলটা হতো না, শুধু তোর সাথে দেখলেই হতো। আর এই জেলাসি ফিল থেকেই আমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারলাম মিতুলকে ভালো লেগে যাচ্ছে আমার। পছন্দ করি আমি ওকে। তবে ওকে পছন্দ করার বিষয়টি অতটা গাঢ় ছিল না। ওকে পছন্দ করি বলে আমি যে মমকে বিয়ের কথা বলেছি সেটা কিন্তু না। আমি বলার আগেই মম নিজেই মিতুলের সাথে আমার বিয়ের কথা বলেছে। বাংলাদেশ আসার আগেই এই বিষয় জানিয়েছে আমাকে। তোর ধারণা ঠিক, আমি শুধু মমের কথা মানতেই বিয়েতে রাজি নই। মমের কথা মানার পাশাপাশি জেলাসি এবং মিতুলকে পছন্দ করার বিষয় দুটিও সংযুক্ত। আমি সবকিছু জেনে বুঝেই এই বিয়েতে সম্মতি দিয়েছি। ব্রাদারের কথা শুনে জোহান স্তব্ধ, রিক্ত, নির্বাক। চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল কপল বেয়ে। দোকান অবিশ্বাসের সাক্ষী হয়ে আছে। এসব শোনার চেয়ে না শোনা বেটার ছিল। জোহান অশ্রু ঝরা চোখে অবিশ্বাস্য ভারাক্রান্ত কণ্ঠে ডাকল, ব্রাদার। জোহানের ডাকে জাইন সাড়া দিল না, পিছন ফিরল না। আগের ন্যায় দাঁড়িয়ে রইল। জোহানের হৃদয়ে তোলপাড় হচ্ছে। বলল, আমি এতটাই পর তোমার, আমি তোমার আপন ছোট ভাই, আমাকে কেন এত পর ভাবো তুমি? জাইন নিরুত্তর দাঁড়িয়ে রইল।
যখন তুমি কনফার্ম হয়েছিলে আমাদের মাঝে রিলেশন আছে, তখন আসলে আমাদের মাঝে কোনো রিলেশনশিপ ছিল না, অনুভূতিগুলো অপ্রকাশিত ছিল। অথচ তুমি তখনই আমাদের মাঝে রিলেশনশিপ আছে ভেবেছিলে। এত আগে থেকে এটা ভেবে জেনে কি করে এখন এমন করতে পারলে? এত হিংসা আমার প্রতি, এতটা অপছন্দ করো আমাকে। ছোটবেলা থেকে তুমি এমন করো আমার সাথে। তুমি একাই মমের ভালোবাসার বিস্তর জায়গা হস্তক্ষেপ করেছিলে, আর এখনো আছো। আমি মমের ভালোবাসা পাই সেটা তোমার সহ্য হয় না। তুমি যেমন মমের ছেলে, আমিও তো তেমন মমের ছেলে। মম যেমন তোমার আপন, আমিও তো তোমার আপন। মম যদি আমাকে ভালোবাসে তাহলে তোমার প্রতি কি মমের ভালোবাসা কমে যাবে? এটা তুমি কোনো কালেই বুঝলে না। মম আমাকে ভালোবাসলে তোমার প্রতি মমের ভালোবাসা কমতো না। অথচ মমকে তুমি সবসময় নিজের করে রাখতে চাইতে। সবসময় এমন একটা ভাব করো যেন মম তোমার একার, আর মমও তোমায় ভালোবাসার বিস্তর জায়গাটা দিয়ে রেখেছে। মম হয়তো মাঝে মাঝে ভুলে যায় আমিও তো আর একটা ছেলে। মমের এমন করার পেছনে তার মানসিকতা তো আছে, তার সাথে তুমিও তাই। ছোটবেলায় সব কিছুতেই তুমি আমাকে দোষী বানাতে মমের কাছে। আমার থেকে বড় হয়ে এসব করতে তুমি। ছোটবেলায় কি করতে তুমি? গোছানো ঘর এলোমেলো করে মম আসলে আমার কথা বলতে আমি এগুলো এলোমেলো করেছি। কিছু কিনতে গেলে কি হতো? নিজের পছন্দ মতো আগে কিনে দেওয়া হতো তোমাকে, এরপর আমার পছন্দ মতো আমাকে কিনে দেওয়া হলো, পরে তোমার পছন্দ হয়ে যেত তা। আমি ছোট ছিলাম, কিন্তু আমার থেকে বড় হয়ে এগুলো করেছো তুমি। ছোটবেলায় একই স্কুলে পড়তাম। স্কুল থেকে বাড়ি ফিরলে তুমি মমের কাছে নালিশ করে বসতে আমি এই দুষ্টুমি করেছি, ওই দুষ্টুমি করেছি, অথচ আমি কিছু করতামই না। এরপরে এসে আমার বোলিংয়ের ব্যাপারটা, তখনও তো আমরা একই স্কুলে ছিলাম। আমি বোলিংয়ের শিকার হতাম, অথচ তোমাকে কখনো পাশে পাইনি। বলতে গেলে আরও অনেক কিছু আছে ব্রাদার, এখন আর বলতে চাই না সেসব। আগে যেসব করেছো সেসবের সাথে এখন মৃদুলকে গলিয়ে ফেরো না। বাকি সব কিছুর মতো আমি মৃদুলকে ছেড়ে দেব না। এমনকি মৃদুল যদি নিজের ইচ্ছায় তোমার কাছে যেতে চায় তাও আমি যেতে দেব না, ওকে নিজের কাছে আঁকড়ে রাখবো। জোহান থামলো, একটু সময় বিরতি নিয়ে আবার বলল, কি দিয়েছো তুমি আমাকে ব্রাদার? সব কিছু থেকে বঞ্চিত করা ছাড়া আর কিছুই দিতে পারো নি। হয়তো তুমি সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে সুখ পাও, তবে আমি এমন নই। আমি তোমাকে এবং মমকে খুব ভালোবাসি, তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখি। জোহানের কথায় জাইন স্তব্ধ হয়ে যাচ্ছে। হৃদয় বইছে শীতল হওয়ার প্রবাহ। জীবনে আর কখনো এমন করে বলেনি জোহান, এই অভিযোগগুলো তোলেনি আগে। পিছন থেকে আবারও জোহানের শান্ত কণ্ঠ ভেসে আসলো জাইনের কানে। হ্যাঁ ব্রাদার, ওদিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও, একবার স্নেহের চোখে তাকিয়ে দেখো না। আমি তো তোমার ভাই, ভাইয়ের মতো দেখো আমাকে, পর করে কেন দেখো? এদিকে তাকাও। জাইনের হৃদয় ছ্যাদ করে উঠল। ভাই? জোহানের দিকে তাকাতেও সংশয় হচ্ছে ওর। একটু আগে যে মন মানসিকতা নিয়ে জোহানের সাথে কথা বলেছিল, সেই মন মানসিকতা এখন আর নেই, পাল্টে গেছে। ভিতরটা কিরকম যেন হয়ে গেল হঠাৎ। জাইন একটু সময় নিয়ে পিছন ফিরল। জোহানের দু চোখে এখনো অশ্রু। জোহান একটু হেসে বলল, তোমার কাছ থেকে এত বেশি কখনো আশা করি না ব্রাদার। তোমার আজকের এই অকপটের স্বীকারোক্তিগুলো কোথায় এসে লেগেছে জানো? ঠিক এখানটায়। জোহান হাত দিয়ে নিজের বুকের বাম পাশে দেখিয়ে দিল। একটু চুপ থেকে আবার বলল, মৃদুল আমার ভালো থাকা, আমার ভালোবাসা, আমার খুশি, ও কেবল আমারই। তাই আশা করছি এই বিয়ে ভালোই ভালোই থেমে যাবে। তুমি সাহায্য করবে থামতে। জোহান ব্রাদারের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর আর কিছু না বলে পা বাড়ালো দরজার দিকে। জাইন বশীভূত চোখে তাকিয়ে রইল। ব্রাদারের ওখান থেকে বেরিয়ে মমের কাছে এলো জোহান। যদিও প্রথমে মমের কাছে আসতে চায়নি, কোনো কথা বলার ইচ্ছে ছিল না মমের সাথে, তবু আবার এলো। রুমের দরজা খোলা ছিল। জোহান ঢুকলো রুমে। রেশমির মাথা গরম। একটু আগেই স্বামীর সাথে রাগারাগি হয়েছে ফোনে। সাদাত কিছুতেই জাইনের সাথে মিতুলের বিয়ে মেনে নিতে চাইছে না। রেশমি জোহানকে রুমে ঢুকতে দেখে বললেন, কি প্রয়োজন? জোহান কিছু বলল না, এসে বসলো মমের পাশে। কিছু না বলে মমের হাত ধরল। রেশমি ছেলের কাজে কিছুটা অবাক। জোহান মৃদু কণ্ঠে ডাকলো, মম। কি বলতে চাও বলো। রেশমি সহজভাবে বললেন। জোহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আর কত? কি? আমি তো তোমার ছেলে, আমার সাথে এমন করতে পারো কিভাবে? ব্রাদার যেটা বলতো সেটাই কি ঠিক? সত্যি কি তুমি আমাকে চাওনি? রেশমি অবাক হয়ে বললেন, কোন ব্যাপারে কথা বলছো তুমি? আজ সত্যি করে একটা কথা বলো তো। যখন ছোট ছিলাম ব্রাদার প্রায়শই চুপি চুপি একটা কথা বলতো আমাকে,
বলতো তুমি নাকি আমাকে চাওনি, আমাকে পেয়ে খুব অখুশি তুমি। তুমি আমার জায়গায় ব্রাদারের জন্য একটা বোন চেয়েছিলে, এটা কি সত্যি? জোহানের চোখ থেকে পানি শুকিয়ে গিয়েছিল। কথাগুলো বলতে বলতে আবার পানি এসে গেল চোখে।